দুনিয়ায় এমন কিছু মানুষ থাকে যারা আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছাড়াও অন্য কিছু দেখতে পায়। বং জুন তেমনই একজন। জন্মের পর থেকেই সে একটা অদ্ভুত ক্ষমতা নিয়ে বড় হয়েছে। সে ভূত দেখতে পায়, শুধু তাই না, ভূতেদেরকে পিটিয়ে তক্তা বানিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। জুনের জীবনের একটাই লক্ষ্য, 100 কোটি ইউয়ান জমানো। এই পাহাড় সমান টাকা জমানো হয়ে গেলেই সে এই ভয়ঙ্কর ক্ষমতাকে বিসর্জন দিয়ে সাধারণ জীবনযাপন শুরু করবে। কিন্তু আপাতত তার ব্যাংকের ব্যালেন্স দেখে তার মাথায় হাত পড়ে যায়, কারণ এভাবেই চলতে থাকলে তার লক্ষ্য পূরণ হতে আরো 12 বছর সময় লাগবে। ততদিনে সে এত বুড়ো হয়ে যাবে যে আর বিয়ে করবে কবে। তাই এবার সে বড় কোনো শিকারের খোঁজে বের হলো। আর ঠিক তখনই একদিন রাতে তার ফোনে একটা অচেনা মেসেজ আসে। অফার ছিল, এক রাতে কামাই হবে 1 কোটি ইউয়ান। শর্ত একটাই, একটা পরিত্যক্ত স্কুলে গিয়ে সেখানকার ভূত তাড়াতে হবে। এই কাজটাই বন্ধুরা আমাদের হিরো মোটামুটি ভালোই এক্সপার্ট। কিন্তু মাঝরাতে কারোর আবার কাজ করতে ভালো লাগে। জুন প্রথমে যেতে চাইছিল না, কিন্তু আবার মনে করলো সেই 1 কোটি টাকার কথা। তখন সে এক লাফে উঠে দাঁড়ালো আর স্কুলে পৌঁছে গেল। অফিসের রুমে গিয়ে সে একটা মেয়ে ভূত দেখতে পাই। কিন্তু বন্ধুরা মেয়েটাকে দেখে তো ভূত মনে হচ্ছে না, বরং একে দেখে তো প্রেমে পড়ে গেলাম। যাই হোক, মেয়েটার নাম বন্ধুরা হানজি। হানজি তাকে দেখে ফেলেছে বুঝতে পেরে সে চট করে একটা দেয়ালের পাশে লুকিয়ে পড়ে। কিন্তু এই 1 কোটি ভূত মেয়েটা মোটেও সহজ ছিল না। জুন যেই উকি দিয়ে দেখতে গেছে, দেখে ভূত মেয়েটা ততক্ষণ তার ঠিক পেছনে এসে দাঁড়িয়ে আছে। জুন আর দেরি না করে তার সাথে হাতাপাই শুরু করে দেয়। মাটিতে পড়ে গিয়ে মেয়েটা চিৎকার করে বলে যে, মাগো আমার হার্ট অ্যাটাক এসছে। সে ভাবলো ভূতের আবার হার্ট অ্যাটাক। জুন যেই না চেক করতে নিচে ঝুঁকলো, অমনি মেয়েটা তাকে আচ্ছা করে ধোকা দিল। শেষমেশ জুনকে মার খেয়ে চোট নিয়ে বাড়ি ফিরতে হলো। তবে সে কিন্তু মেয়েটার থেকে ভয় পায়নি। এবার সে তার বাপদাদাদের আমলের পুরনো তলোয়ার নিয়ে আবার স্কুলে হাজির হয়ে যায়। জুন তেড়ে গিয়ে তলোয়ার দিয়ে এক কোপ মারার চেষ্টা করে, কিন্তু মেয়েটা ভূতের মতো গায়েব হয়ে গেল। আরে বাবা, ভূতই তো মেয়েটা, আমিই তো পাগল হয়ে গেছি। আর তার ঠিক পরের মুহূর্তেই উদয় হয়ে আবার তার পেছনে এসে কষিয়ে একটা লাথি মারলো। দেখা যাচ্ছে হাতে অস্ত্র থাকলেও জুন মোটেও মেয়েটার সাথে পেরে উঠছে না। সে এবার রাগে ফুসতে ফুসতে মেয়েটার দিকে ঝাঁপিয়ে পড়লো। হঠাৎ লড়াইয়ের মাঝে দুজনেই গড়াগড়ি খেয়ে সিঁড়ি দিয়ে নিচেই পড়ে যায়। আর ঠিক তখনই একটা কাণ্ড ঘটলো, তাদের দুজনেই ঠোঁটে ঠোঁট লেগে গেল। ওই মুহূর্তেই ভূতটার মানে হানজির মাথায় একটা পুরনো স্মৃতি ভেসে উঠলো। তার মনে পড়লো ভূত হওয়ার আগে কেউ তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল। সম্ভবত এই কারণেই সে 5 বছর ধরে আটকে আছে আর স্বর্গে যেতে পারছে না। কারণ যাদের এমনভাবে অন্যায়ভাবে মেরে ফেলা হয় তাদের আত্মা সহজেই মুক্তি পায় না। লজ্জায় জুন তো লাল হয়ে সেখানে উঠে দাঁড়ায়। হানজি ভাবলো তার হারানো স্মৃতি ফিরে পেতে হলে আবার জুনকে কিস করতে হবে। কিন্তু জুন তো তোতলাতে শুরু করলো, সে আর কোনোভাবেই তাকে কিস করতে দেবে না। পরের দিন আমরা দেখি জুন রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে হানজি তার সামনে উড়ে এসে তাকে আবার কিস করতে চাই, কিন্তু জুন দয়া মায়া ছাড়াই তার চুলের মুঠি ধরে তাকে সরিয়ে দেয়। জুনের এই ব্যবহারে মেয়েটা প্রচণ্ড রেগে যায়। ভূত হলেও মেয়েই তো বন্ধুরা, এমন ব্যবহারে রাগ তো স্বাভাবিক। জুনও ঠিক করে নিয়েছে যে এই মেয়েটাকে আর কোনো পাত্তা দেবে না। হানজিকে তাড়ানোর জন্য এবার সে তার ওস্তাদকে ডাকলো। এই ওস্তাদ এককালে খুব নামকরা তান্ত্রিক ছিল, কিন্তু এখন এমন অবস্থা যে সে ভাঙাচোরা বিক্রি করে তাকে জীবন কাটাতে হচ্ছে। জুন অনেক আগে থেকেই জানে যে ওস্তাদ আসলে ভূত দেখতে পায় না, কিন্তু তাতে কি, ভূত ধরার কায়দা শেখাতে ওস্তাদের আত্মবিশ্বাসের অভাব নেই। সে জুনকে অদ্ভুত সব বুদ্ধি দিল, যেমন প্লাস্টিক দিয়ে ভূত ধরা আর বিন্নি চাল তার উপরে ছিটিয়ে দিয়া। এমনকি সে তাকে বোঝানোর জন্য একটু অ্যাক্টিংও করে দেখালো। সে বলল, আমি যদিও ভূত দেখতে পাই না, কিন্তু ভূতের গন্ধ পাই। জুন তখন বুঝলো যে সে আসলে ওই ওস্তাদকে নিয়ে একটু বেশি আশা করে ফেলেছিল। এরপর ওস্তাদ থেকে বললো যে সে আজকে একটা কাজ পেয়েছে, একটা শয়তানি ভূতকে তাড়ানোর জন্য। ওস্তাদের কথা শুনে জুন ঠিক করলো যে কাজটা যেহেতু ওস্তাদ করতে পারবে না, তাই এটা সে করবে। সেই রাতে সে যখন ঘুমোচ্ছিল, হানজি ভাবলো যে এই সুযোগে তাকে আবার কিস করে নেওয়া যাক। কিন্তু মাঝরাতে হঠাৎ ওস্তাদ জেগে ওঠায় তার প্ল্যানটা ভেস্তিয়ে যায়। ঘুম থেকে উঠে জুন তাকে দেখতে পেয়ে ভাবে যে এ নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল করতে এসছে, তার মতলব খুব একটা ভালো না। তাই সে রেগে মেগে তাকে ঘর থেকে বের করে দিল। পরের দিন সকালে ওস্তাদ ঘুম থেকে উঠে দেখলো তার শরীর ব্যথায় ফেটে যাচ্ছে, যদিও গত রাতের কোনো কথাই তার মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে জুন হানজিকে নিয়ে ওস্তাদের দেওয়া সেই ঠিকানায় পৌঁছিয়ে গেল। হানজিকে বাইরে অপেক্ষা করতে বললে সে শোয়ার ঘরে ঢুকলো। হানজি তখন অন্য কিছু একটা খেয়াল করে তার পিছু নেয় আর দুজনে দুই দিকে হয়ে যায়। শোবার ঘরে ঢুকে জুনের মনে হলো আলমারির ভেতরে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। সে যেই আলমারিটা খুললো দেখলো ভিতরে কেউ নেই, কিন্তু হঠাৎ তখনই একটা হাত তাকে ভিতরে টেনে নিল। জুন কিছু বোঝে ওঠার আগেই দেখলো ভূতটা তার অনেক কাছাকাছি। তবে আশ্চর্যজনক বিষয় হলো ভূতটা তাকে কোনো ক্ষতি করছে না, উল্টে সে তাকে বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে। আসলে এই মহিলার স্বামী বেঁচে থাকাকালীন খুব মারকুণ্ডে ছিল। সে তার স্ত্রীকে আলমারির ভেতরে আটকিয়ে রেখে মরতে দিয়েছিল। মারা যাওয়ার পরেও লোকটার স্বভাব বদলায়নি, সে এখনো মেয়েটার উপরে অত্যাচার করেই যাচ্ছিল। জুন রেগে মেগে আলমারি থেকে বেরিয়ে এলো, কিন্তু দেখলো যে হানজিকে সেই স্বামী ভূতটা কবজা করে ফেলেছে। জুন দেরি না করে এক ছুটে গিয়ে ভূতটাকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয়। মরার পর যেন লোকটার শক্তি আরো বেড়ে গিয়েছে, সে খুব সহজেই জুনকে তুলে আছাড় মারে। ঠিক শেষ মুহূর্তে হানজি ছুটে এসে তাকে বাঁচিয়ে নেয়। এতে গিয়ে ভূতটা আরো রেগে গিয়ে খুনি মিজাজ ধারণ করলো। তবে হানজি একটা চালাকি করে ভূতটার দুর্বল জায়গা খুঁজে পাই। ভূতটাকে আবার তেড়ে আসতে দেখে হানজি তাকে বললো যে ওকে কোলে তুলে নিতে। সেই সুযোগে সে ভূতটাকে একটা লাথি মেরে তাকে পেছন থেকে জাপটে ধরে। এরপরে সে ইশারা করতেই জুন ভূতের কোমরে একটা সজোরে পাঞ্চ মারলো। নিজের স্বামী জব্দ হয়েছে দেখে ওই মহিলা ভূতটা তাদের দুজনকে ধন্যবাদ জানালো। এরপরে সে শান্তি পেয়ে পরপারের উদ্দেশ্যে রওনা হলো। এই ঘটনার পর জুন বুঝতে পারলো যে হানজি মেয়েটা আসলে বেশ দয়ালু আর তাকে ভরসা করা যায়। তাই সে ঠিক করলো তাকে সে একটা পুরস্কার দেবে। কিন্তু অবাক করা বিষয় হলো সে পুরস্কার হিসেবে হানজিকে একটা কিস করে বসলো। সে তো পুরোপুরি থ বেনে গেল।
অন্যদিকে দুজন ব্লগার কদিন ধরে জুনের অদ্ভুত সব কাণ্ড কারখানায় নজর রাখছে। তারা তাদের রেকর্ড করা ভিডিওগুলো অনলাইনে আপলোড করে দিল, কিন্তু হিতে বিপরীত হলো। তাদের ফলোয়াররা উল্টে তাকে ভালো মতন ধুয়ে দিল। একটা মোটা মহিলা তো অনলাইনে সমালোচনা করছিল। সে কমেন্ট করছিল যে একটা মৃত সেলিব্রিটি মারা যাওয়ার পরেও অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। ওই ব্লগাররা এই সেলিব্রিটিকে নিয়েও ভিডিও পোস্ট করেছিল, কিন্তু সমালোচনা করতে করতেই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায় আর তার ভিতরে লাইটটা কাঁপতে শুরু করে। মহিলাটার হাতের ফোনে অটোমেটিক সেই মৃত সেলিব্রিটির বোকা বোকা ভিডিও চলতে শুরু করে। মহিলা ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে যে সেই মৃত সেলিব্রিটি ভূতটা তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। ভয়ে তো তার জান যায় অবস্থা। অন্যদিকে আমরা দেখি গতবারের সেই দারুণ টিমওয়ার্কের পরে হানজি পাকাপাকিভাবে জুনের বাড়িতে আস্তানা গেড়ে বসছে। যদিও সে ভূত, ঘরের জায়গা সে খুব একটা নেয় না, কিন্তু সমস্যা হলো তার খাওয়া দাওয়া নিয়ে। মেয়েটা দামি দামি খাবার ছাড়া খায় না। দোকানে গিয়ে মেয়েটা গরুর মাংস নিয়ে জোরাজোরি করতে লাগলো। মানুষের যাতে সন্দেহ না হয় তাই জুনকে সেই দামি মাংসটা তার কাঠের ভিতরে রাখতে হয়। সে মুখে হাসি ধরে রাখলেও মনে মনে টাকা খরচ হওয়ার কষ্টটাই যেন সে ফেটে পড়ছিল। সে বুঝলো এখন তাকে আরো বেশি বেশি কাজ ধরতে হবে টাকা রোজগার করার জন্যে। অন্যদিকে সেই দুই ব্লগার ইন্টারনেটে একটা বিচ্ছিরি ঝামেলায় জড়িয়ে পড়েছে। তারা জুনের ভূত তাড়ানো ভিডিও ছাড়ার পর থেকেই লোকজনরা সব আজে বাজে কমেন্ট করতে শুরু করেছে। ওই দুই ব্লগার তর্ক করার ক্ষমতায় কম হওয়ায় একটা দাড়িওয়ালা লোকের কাছ থেকে সে হেরে যায়। অন্যদিকে ওই দাড়িওয়ালা লোকটাই তর্কে জিতে ভাবছিল যে মৃত সেলিব্রিটিকে নিয়ে সে আরও বেশি ট্রোল করবে, কিন্তু গতকালে যে সেলিব্রিটিটা মারা গেছে সে তার নিজের পুরো ভিডিওটা তার ফোনে প্লে করে দিল। এতে লোকটা এতটাই ভয় পেয়ে গেল যে তার ফোনটা সে মাটিতে আছড়ে ফেললো। কিন্তু পরেক্ষণই সে আবার সেই মৃত সেলিব্রিটিটাকে নিয়ে আজে বাজে কমেন্ট করতে শুরু করলো। ঠিক ওই মুহূর্তে তার টিভিটা হঠাৎ চালু হয়ে গেল আর সেখানে সেই মৃত সেলিব্রিটিটার ভিডিও চলতে শুরু করলো। এই সময় লোকটা সত্যি সত্যিই ভয় পেয়ে গেল আর ঠিক তার পরের সেকেন্ডেই একটা সাদা হাত বেরিয়ে এলো আর সাথে সাথে এই লোকটার একটা বিকট চিৎকার শোনা গেল। পরের দিন সেই দুই ব্লগার দাড়িওয়ালা লোকটার বাড়িতে গেল সামনাসামনি কথা শেষ করার জন্য, কিন্তু দরজায় ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ। দেখলো লোকটা মরে পড়ে আছে আর তারা সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। পুলিশ খুব দ্রুত চলে আসে আর ওই দুই ব্লগারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে গতরাতে ওই মৃত সেলিব্রিটির অ্যান্টি ফ্যান পেজের বেশ কয়েকজন মারা গিয়েছে। মানে বন্ধুরা, যারা ওকে পছন্দ করে না তাদেরকে সে টার্গেট করছে। কেসের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যারা যারা তার বিরোধিতা করেছিল বা অনলাইনে আজে বাজে কমেন্ট লিখেছিল তারা সবাই একে একে মারা পড়ছে। এটা শুনে ওদের মধ্যে একজন চিয়াংসানের বুক তো শুকিয়ে গেল, কারণ সে নিজেও একসময় ওই সেলিব্রিটিকে নিয়ে খুব আজে বাজে কমেন্ট করেছিল। নিজের রুমে ফিরে তারা দুজন যখন সেই অ্যান্টি ফ্যান পেজটা লগ ইন করলো, দেখলো ওখানকার সবাই প্রায় মারা গিয়েছে। শোনা যাচ্ছিল যে যেই ওই মেয়েটাকে নিয়ে খারাপ কথা বলছে তার উপরে অভিশাপ লাগছে। সাং নিজেকে সান্ত্বনা দিয়ে বলছিল যে সে তো মাত্র একটা কমেন্ট করেছিল, তাই হয়তো তার কিছুই হবে না। কিন্তু ঠিক তখনই তার কম্পিউটার স্ক্রিনে অটোমেটিক সেই সেলিব্রিটি মেয়েটার ভিডিও চলতে শুরু করলো। পরের দিন ওদের ভিতরের আরেকজন ব্লগার ইয়ন নাম জুনের কাছে এসে সাহায্য চাই। সে চাইছিল জুন যেন তার বন্ধুকে বাঁচাই। এদিকে সাং তখন ঘরের কোণে ভূত তাড়ানোর সব তাবিজ কবজ নিয়ে ভয়ে থরথর করে কাঁপছে। ঠিক তখনই নাম তাকে ফোন করে। হঠাৎ সিগন্যাল চলে গেল আর স্ক্রিনে আবারও সেই সেলিব্রিটির ভিডিওটা চলতে শুরু করলো। সাং তো ভয়ে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছতেই সেই সেলিব্রিটি ভূতটা তার কাছে এসে দাঁড়ায়। ভয়ে তো সে প্রায় অজ্ঞান হয়ে যাবে। ভূতটা তারা হাত ধরে কেটে ফেলার প্রস্তুতি করছিল। ঠিক সেই সময় হানজি এসে তাকে থামায়। সে থেকে বোঝায় যে যারা খারাপ করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু সে যদি এখন তাদেরকে এভাবে মারতে থাকে তো উল্টে সে দোষী হয়ে যাবে আর সে কোনোদিনও স্বর্গে যেতে পারবে না। কথাটা শুনে ভূত মেয়েটা এক মুহূর্ত চুপ থাকলো ঠিকই, কিন্তু পরেক্ষণই সে খেপে গিয়ে হানজিকে মাটিতে চেপে ধরলো মারার জন্য। একদম শেষ মুহূর্তে জুন সেখানে পৌঁছে গেল আর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভূতটা উঠে দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়াই করতে চাইছিল, কিন্তু হঠাৎ আয়নায় নিজের চেহারা দেখে সে থমকেই গেল। সে বুঝতে পারলো ঘৃণা আর জেদ তাকে আজ একজন খুনিতে পরিণত করেছে। সে নিজেও এখন সেই অনলাইনের আজে বাজে কমেন্ট করার লোকদের মতোই খারাপ হয়ে গিয়েছে। নিজের ভুল বুঝতে পেরে সে শান্ত হয় আর শান্তিতে বিদায় নেয়। সব ঝামেলা শেষ করে বাড়ি ফেরার পথে হানজি একটা সুন্দর ড্রেস একটা দোকানে দেখতে পাই, যেটা তার খুব পছন্দ হয়। কিন্তু জুন যখন সেটার দামের দিকে তাকালো সে তো মুখ ঘুরিয়ে নিল। সে বলল ভূতের জন্য এত দামি ড্রেস কেনার কোনো মানেই হয় না। সামনাসামনি ওভাবে না করে দিয়ে জুন চলে গেল। বেচারা হানজির তো খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু ওই দিন রাতে যখন হানজি ঘুমোচ্ছিল হঠাৎ দেখলো তার গায়ের কাপড়টা পাল্টিয়ে সেই গোলাপের ড্রেসটা হয়ে গিয়েছে। আসলে জুন মুখে কিপটে হলেও গোপনে গিয়ে ঠিক সেই ড্রেসটা কিনেছিল আর হানজির জন্য সেটা পুড়িয়ে দিয়েছিল। এটা সাধারণত কোনো নিয়ম হবে বন্ধুরা, ড্রেস পুড়িয়ে দিলে হয়তো ভূতেরা পড়তে পারে। একটু পরেই হানজি সেই গোলাপের ড্রেসটা পরে ছাদে এসে দাঁড়াই। তাকে এত সুন্দর লাগছিল যে জুন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই রইল, চোখ ফেরাতেই পারছিল না। এদিকে আর এক জায়গায় একটা মহিলা গোসল করছিল। এমন সময় হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার পায়ে হাত দিচ্ছে। সে সন্দেহ হয়ে নিচেই তাকাতেই ভয়ে নীল হয়ে গেল। আর যেখানেই ভূত সেখানেই আমাদের এই দুই বলদ ব্লগার তো হাজির। আসলে আগের দিন জুন আর সেই সেলিব্রিটি ভূতের লড়াইয়ের চক্করে এদের দুজনের ঘর একদম দফারফা হয়ে গিয়েছে। বাড়ির মালিক সাপ জানিয়ে দিয়েছে আগে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তারপরেই এখানে থাকতে পারবে। পকেটে কানাকড়িও নেই, তাই তারা সব মালপত্র ঘাড়ে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে মাথা গোজার জায়গা খুঁজতে লাগলো। অনেক রাতে তারা একটা সস্তা মোটেল খুঁজে পাই, কিন্তু জায়গাটা কেন এত সস্তা সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই মনে করলো না তারা। ভেতরে ঢুকে দেখলো কেউ নেই, তবুও কোনো সন্দেহ না করে তারা একটা রুমের ভিতরে ঢুকে শুয়ে পড়ে। মাঝরাত্রে নামের খুব শীত লাগছে দেখে সে একটু বাইরে গেল, কিন্তু সে বেরিয়ে যেতেই ঘরের লাইট দপদপ করে নিভে গেল। এতে সাংয়ের ঘুম ভেঙে যায় আর সে ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা শয়তানি আত্মা
হাতটা তাকে টেনে ধরে। যখনই সে বিপদে পড়তে যাচ্ছিল ঠিক তখনই নাম শব্দ শুনতে পেয়ে দৌড়িয়ে এসে দরজাটা খুলে তাকে বাঁচিয়ে নেয়। আমার মনে হয় ভূতেরা এই বলদ দুটোকে খোঁজে না, বরং এই বলদ দুটোই খুঁজে খুঁজে ভূতের কাছে যায়। এরপর আর জীবনের ঝুঁকি না নিয়ে তারা দুজন স্কুলের একটা বেঞ্চে রাতটা কাটিয়ে দেয়। পরে খোঁজখবর নিয়ে নাম জানতে পারলো যে ওই মোটেলে আগে একজন মারা গিয়েছিল। মাসখানেক ধরে এলাকায় রটেছিল যে জায়গাটায় ভূত আছে, আর সেই কারণেই ওই হোটেলের দামটা এত কমে গিয়েছে। ঠিক ওই সময় জুনকে দূর থেকে আসতে দেখে তারা দুজন উল্টো পায়ে দৌড়তে শুরু করে। আসলে জুন আগের দিন ভূত তাড়ানোর ফি নেওয়ার জন্য তাদেরকে তাড়া করছিল, কিন্তু এখন তো তাদের পকেটে কানাকড়িও নেই। তবে জুনকে দেখে নামের মাথায় একটা বুদ্ধি আসে। সেদিন বিকেলে তারা তাদের শেষ সম্বলটুকু দিয়ে কয়েকটা স্যুট ভাড়া করে, তারপর সরাসরি সেই মোটেলের মালিকের কাছে গিয়ে হাজির হয়। তারা দাবি করলো যে তারা তাকে ভূত ধরতে সাহায্য করবে। এরপরে সেই দুই বলদ মিলে জুনকে কথা বলার জন্য ডাকে। তারা প্রস্তাব দিল যে এই কাজে তারা জুনকে একটা ভালো কমিশন দেবে। আসলে এই দুই ধূর্ত ব্লগার মাঝখানে দালালি করে কিছু টাকা কামানোর চেষ্টা করছিল। জুন যদিও ওই মোটেলের ভূতটাকে সহজেই খতম করতে পারবে আর একদিক থেকে 15 লক্ষ টাকাও পেয়ে যাবে, কিন্তু যখন সে দেখলো মাঝখান থেকে ওই দুইজন বিশাল কমিশন নিচ্ছে, সে রাজি হলো না, বরং উঠে চলে যেতে চাইছিল। তাকে দেখে সাং তড়ি করে করে তাকে থামিয়ে দেয় আর ফিটা বাড়িয়ে 30 লক্ষ টাকা দাবি করে দেয়। টাকার অঙ্কটা শুনে জুন আর না করলো না, তবে সে জানতো না যে মোটেলের মালিক আসলে 40 লক্ষ টাকা দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে তারা তিনজন মিশনে নামলো। সাংয়ের কথা মতো জুন সেই রুমে ঢুকলো যেখানে ভূতটা মানুষকে ভয় দেখায়, কিন্তু 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করেও তারা কিছুই পায় না। এদিকে হানজি আবার বেশি মদ খেয়ে ফেলে মাতার অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তারা যখন হন্যে হয়ে পুরো জায়গাটা খুঁজে বেড়াচ্ছিল, হঠাৎ হানজির একটা চিৎকার শোনা গেল। বোঝা গেল যে ভূতটা হাজির হয়ে গিয়েছে। তারা যখন সেখানে পৌঁছায়, ভূতটা তাদের সাথে মোটেও সময় নষ্ট করে না, হানজিকে সোজাসুজি তুলে জুনের দিকে ছুড়ে মারে। এই ভূতের শক্তি খুব একটা বেশি না হলেও তাকে বাগে আনা খুব কঠিন হচ্ছিল। জুন জান প্রাণ দিয়ে লড়েও ভূতটাকে হাতের নাগালে আনতে পারছিল না। ঠিক বিপদের মুহূর্তে হানজি 1 কাপ চা খেয়ে তার নেশাটা কিছুটা কমিয়ে নিল। তারপরে সে মেজে দিয়ে স্লাইড করে পাল্টা লড়াই করতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ ভূতটা তার 2 হাত ধরে টেনে তুলে তাকে জোর করে কিস করার চেষ্টা করলো। এটা দেখে জুন তো সহ্য করতে পারলো না। সে এক লাফ দিয়ে ভূতটাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল, কিন্তু জুন উঠে দাঁড়ানোর আগেই ভূতটা তার পা ধরে মুটকে দিল। যখন সে ভাবলো সে আর পারবে না, তখনই হানজির হুঁশ ফিরল। সে ভূতটার একটা দুর্বল জায়গা খুঁজে পেয়ে জুনকে সেটা বলে দিল। সেও ঠিক সেই জায়গাটা লক্ষ্য করে হামলা চালায়, আর সবার চোখের সামনে এই ভূতটা একদম ধুলোয় মিশে যায়। এই কাজটা সফল হওয়ায় দুই বলদের হাতে এখন ঘরটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিছু টাকা এসছে। শুধু তাই না, এখন এই 4 জন মিলে একটা ভূত ধরার দল বানিয়ে ফেলেছে। ঠিক হলো, এখন থেকে ওই 2 জন জুনের জন্য কাস্টমার খুঁজবে, আর তার বিনিময়ে তারা শুধু কমিশন নেবে। জুন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন সে শুনলো এই টিমে থাকলে কি কি লাভ হবে, তখন সে আর না করতে পারলো না। আসলে সাং তাদের এই গ্রুপে সুন্দরী সেওনাকেও টেনে এনেছিল। আসলে বলতে গেলে বন্ধুরা, সেওনা হলো জুনের ক্রাশ। এমনকি তারা একটা টিম বিল্ডিং ইভেন্টেরও ব্যবস্থা করে, যাতে করে জুন ওই মেয়েটার কাছাকাছি আসতে পারে। পরের দিন পুরো টিম মিলে শহরের দিকে ঘুরতে গেল। জুন তো তার ক্র্যাশকে কাছে পেয়ে সারাক্ষণ হেসেই কুল পাচ্ছিল না। এদিকে বেচারা হানজিকে কেউ পাত্তা দিচ্ছে না, তাই সে একটা নদীর পাড়ে গিয়ে চুপচাপ বসেছিল। কিন্তু হঠাৎ তখন একটা ঘটনা ঘটে গেল। ইউনা তখন ব্রিজের উপরে বসে পা দোলাচ্ছিল। হঠাৎ পানির নিচে থেকে একটা হাত বেরিয়ে তার পা টেনে ধরে তাকে পানির নিচেই নিয়ে চলে যায়। পাশে বসা হানজি এটা দেখে তাকে বাঁচানোর জন্য দৌড়িয়ে এলো, কিন্তু সমস্যা হলো যে হানজি তো ভূত, সে চাইলেও একজন জ্যান্ত মানুষকে ছুঁতে পারবে না। ভাগ্যিস জুন সময় মতো পৌঁছে গিয়েছিল, তাই মেয়েটার বড় কোনো ক্ষতি হলো না। কিন্তু জুন উল্টে হানজির উপরে প্রচণ্ড রেগে গেল। সে ভাবছিল সেই হয়তো তার এই ক্ষতি করেছে। রাগের মাথায় সে হানজিকে আজে বাজে কথা শুনিয়ে দিল। বিনা দোষে জিনের বকুনি খেয়ে তার তো খুব মন খারাপ হয়ে যায়। সে রাগে ওখান থেকে চলে গিয়ে একটা ব্রিজের উপরে বসে পড়ে। এদিকে জুন ইউনার জন্য ওষুধ কিনতে পাশের একটা দোকানে গিয়ে ফার্মেসি খুঁজছিল। দোকানদার মহিলাটা যখন শুনতে পায় যে তারা নদীর পাড়ে পিকনিক করতে এসছে, সে তো সাথে সাথেই তাদেরকে সতর্ক করে দেয়। সে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই পানির ভিতরে নাকি একটা জলভূত আছে যে কি অনেক মানুষকে ক্ষতি করেছে। এটা শুনে জুনের টনক নড়ল। সে বুঝতে পারলো যে সে খামোখায় হানজিকে দোষ দিয়েছে। সে পাগলের মতো নদীর পাড়ে হানজিকে খুঁজতে ছুটলো। অন্যদিকে সে তখনও ব্রিজের উপরে বসেছিল। সে টেরি পায়নি যে একটা সাদা হাত তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সেই জলভূতটা একটা হ্যাচকা টানে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। হানজি পালানোর চেষ্টা করলো, কিন্তু জলভূতটার শক্তির কাছে সে হেরে যায়। এক সময় সে আশা ছেড়ে দিয়ে নিজেকে পানির নিচেই তলিয়ে যেতে দিল। ঠিক সেই মুহূর্তেই জুন সেখানে পৌঁছায়। সে জানবাজি রেখে পানিতে ঝাঁপ দিল আর হানজিকে জড়িয়ে ধরে উপরে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই জলভূতটা তো আর এত সহজে ছাড়ার পাত্র না। সে পেছন থেকে জুনের গলা শক্ত করে চেপে ধরলো। জুন খাবি খেতে শুরু করলো, যার কারণে হানজি তার হাত থেকে পিছলিয়ে যায়। সে আবার গভীরে তলিয়ে যেতে লাগলো। শেষমেশ জুন কোনো মতে পা দিয়ে লাথি মেরে জলভূতটাকে সরিয়ে দেয় আর সে অদৃশ্য হয়ে যায়। এরপর জুন হানজিকে পাড়ে তুলে আনে, কিন্তু অনেকক্ষণ পানির নিচে থাকায় হানজির আত্মাটা তখন ধোয়ার মতো কাঁপছিল। মনে হচ্ছিল যেন সে এক্ষুনি মিলিয়ে যাবে। পরের দিন সকালে জুন যথাসময়ে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দেখলো হানজি আজ আর ঘুম থেকে উঠছে না। আসলে ওই বিপদের সময় হানজির পুরনো সব স্মৃতিগুলো তার মাথায় জট পাকিয়ে এসছে। সে স্বপ্ন দেখছিল একসময় একটা গাড়ি তাকে ধাক্কা মেরেছিল আর তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জুন তাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু তাকে ছুতেই সে চমকিয়ে ওঠে। দেখে যে হানজির সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জুন তো অবাক। সে ভাবলো ভূতেরও আবার জ্বর হয় নাকি। এত বছর ধরে সে ভূত ধরছে, কিন্তু এমন আজব ঘটনা সে আগে কখনো দেখিনি। হানজির অবস্থা দেখে সে স্কুলে ফোন করে ছুটি নিয়ে নেয়। তারপরে নিজের হাতে রান্না বাড়া করে হানজির জাগার জন্য সেখানেই অপেক্ষা করছিল।
দুপুরে যখন তার ঘুম ভাঙলো সে জানতে পারলো জুন তাকে দেখাশোনা করার জন্য স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছে। এটা শুনে সে মনে মনে খুব খুশি হয়। ভূত আর মানুষের প্রেম বন্ধুরা, এটাও কি সম্ভব? পরের দিন হানজু একটু সুস্থ বোধ করায় জুন আবার স্কুলে গেল। সেখানে সান আর নাম অনেকক্ষণ ধরেই তাদের জন্য অপেক্ষা করছিল। তারা চাইছিল তাদের এই ভূত ধরার টিমটাকে আরো পেশাদারভাবে সাজাতে, তাই শুরুতেই তারা নিজেদের লুক পাল্টিয়ে ফেললো। এরপর খুব দ্রুতই তারা একটা বড় কেস হাতে পেয়ে গেল। ঘটনাটা ছিল এরকম বন্ধুরা, পরীক্ষায় মেয়ে কেন সেকেন্ড হয়েছে সেই আগে এক মা তার মেয়েকে টানা 1 ঘন্টা বকাঝকা করে। মেয়েটা বেচারা ভয়ে একটা কথাও বলতে পারে না, শুধু চোখের পানি ফেললো আর ভাবলো তার মা তার জন্য কত কষ্ট করে। নিজের উপরে প্রচন্ড রাগ আর অপরাধবোধ থেকে মেয়েটা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। সে ভাবলো সে আত্মহত্যা করে নেবে। ঠিক ওই মুহূর্তেই তার পাশে একটা ভূত উদয় হয় আর সে চিৎকার করে ওঠে। পরের দিন ভোরে সেই মা তার মেয়ের জন্য একটা নতুন টিচার ঠিক করলো। সে যখন ফল নিয়ে মেয়েটার ঘরে ঢুকলো, ভয়ে তো তার হাত থেকে প্লেটটা পড়ে গেল। দেখলো পুরো ঘরে ছেঁড়া পরীক্ষার খাতা আর বইয়ে ভরা আছে, আর তার মেয়ে একটা ছুরি দিয়ে পাগলের মতো বইগুলো কাটছে। মা চিৎকার করতেই মেয়েটা ছুরি নিয়ে নিজের হাতটা কেটে ফেলে। সেই দিন থেকে মেয়েটা একদম বদলিয়ে গেল। যে মেয়েটা আগে খুব সাদাসিধে ছিল সে এখন খুব ভারী মেকআপ করতে শুরু করে। মা যখন এইসব দেখে তাকে জামাকাপড় পাল্টাতে বলে, মেয়েটা উল্টে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে তার মায়ের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে যে, আমাকে কন্ট্রোল করার চেষ্টা করিস না, তোর মেয়ে মরে গেছে, তোর মতো মায়ের সাথে কেউ বেঁচে থাকতে পারে নাকি? এই বলে সে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। মা তার পিছু পিছু গিয়ে দেখলো যে মেয়েটা একটা নোংরা বারে ঢুকছে। ভেতরে গিয়ে তিনি দেখলেন তার মেয়ে একটা অচেনা লোকের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। মা সহ্য করতে না পেরে মেয়েটাকে টেনে তুলে সোজা একটা চড় বসালো, কিন্তু মেয়েটা একটু কাঁদলো না, উল্টো তার মায়ের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো। জুন আর তার দলবল যখন পৌঁছলো দেখলো মা মেয়েটাকে আটকিয়ে রেখেছে একটা ঘরের ভিতরে। মেয়েটার নাম বন্ধুরা সুনচং, কিন্তু সুনচং ভেতর থেকে পাগলের মতো দরজা ধাক্কা দিচ্ছিল। জুন সব শুনে বুঝে গেল যে এটা মোটেও সাধারণ কোনো মানসিক সমস্যা না। হঠাৎ ঘরের ভেতর থেকে বিশাল একটা শব্দ আসতেই জুন ভেতরে ঢুকে দেখতে চাইলো। দেখা গেল সারা দেওয়ালে রক্তমাখা নখের আঁচড়। সুচং একটা কোনায় বসে নিজের চুল ছিঁড়ছে আর নিজের 10টা আঙুল কামড়িয়ে কামড়িয়ে জখম করে ফেলেছে। জুনের চোখে তখন সুচাং কোনো সাধারণ মেয়ে না, বরং ছোট চুলালা একটা ভয়ঙ্কর মহিলা ভূত। বোঝা গেল মেয়েটাকে একটা শয়তানে ধরেছে। জুন তাকে আটকাতে গেলে ভূতটা উল্টো তার পা ধরে আঁচাড় মারে আর বুকের উপরে চড়ে বসে গলা টিপে ধরে। এমনকি হানজি সাহায্য করতে এলেও তাকে এক হাত ধরে টেনে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে মেয়ের চিৎকার শুনে মা ভাবলো জুন বুঝি মেয়েটাকে ক্ষতি করছে, তাই সে ঘরের ভিতরে ঢুকে পড়লো। মায়ের সামনে থাকায় জুন আর হানজি ঠিকমতো লড়াই করতে পারছিল না। সেই সুযোগে ভূতটা এক দৌড়িয়ে ছাদে চলে যায়। জুন যখন ছাদে পৌঁছয় দেখে মেয়েটা ছাদের কর্নিশে 1 পা বাড়িয়ে দিয়েছে। একদম শেষ মুহূর্তে হানজি তাকে জাপটিয়ে ধরে থামালো। হানজি চেষ্টা করছিল সুনচাং যেন জ্ঞান ফিরে পায়, কিন্তু ততক্ষণ শয়তানটা তার শরীর পুরোপুরি দখল করে ফেলেছিল। কিন্তু জুন সময় মতো এসে তাকে বাঁচিয়ে নেয়। শয়তানটা যত বেশি শরীরের ভিতরে থাকবে সে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। জুন সুচাংয়ের ওপরে চড়াও হতে পারছিল না, কারণ এতে মেয়েটার ক্ষতি হতে পারে। উল্টে সে জুনকেই নাজেহাল করে ফেলে। এই দৃশ্যটা দেখে সুচাংয়ের মায়ের টনক নড়ল। সে নিজের ভুল বুঝতে পেয়ে মেয়েটার কাছে ক্ষমা চাই। মায়ের এই অকতি মিনতি শুনে মেয়েটা ভিতর থেকে বাধা দিতে শুরু করে আর শয়তানটা ব্যথায় চিৎকার করে ওঠে। সুযোগ বুঝে শয়তানটা যেই শরীর থেকে বেরিয়ে এলো, জুন তার আসল রূপ দেখালো। কোষে এক ঘুষি মারতেই শয়তানটা ধোয়ার মতো মিলিয়ে গেল। সব ঠিক হওয়ার পরে মা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। এই ঘটনার পরে মা শিখলো যে মেয়ের সাথে কিভাবে ব্যবহার করা উচিত। অন্যদিকে আমরা আরেকটা ঘটনা দেখি। জুনের কলেজের একটা প্রফেসরের হাতে একটা বিড়াল আছড়ে দিয়েছে। সে তার পাশে থাকা ছাত্রীকে বলল যে সে ঠিক আছে, কিন্তু রাতে সে লুকিয়ে সেই জায়গাটায় ফিরে আসে। চারপাশ ফাঁকা দেখে সে বিড়ালটাকে গলা টিপে সেখানেই মেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত এই পুরো ঘটনাটা সেওক নামের একটা মেয়ে দেখে ফেলে। মেয়েটা এক কোনায় লুকিয়ে নিজের মুখ চেপে ধরলো। ভয়ে সে তো টু শব্দ পর্যন্ত করতে পারছিল না। প্রফেসর চলে যাওয়ার পরে সে একটু সামনে এগিয়ে যা দেখলো তাতে তার তো আত্মা কেঁপে উঠলো। পুরো বিড়াল পরিবারকে সে মেরে ফেলেছিল। আর ঠিক সেই জায়গায় প্রফেসরের কলমটাও পড়েছিল। পরের দিন মিস্টার জু মানে প্রফেসর রীতিমতোই ক্লাস নিতে আসলো, কিন্তু যাওয়ার সময় তিনি বারবার হানজিকে এড়িয়ে যাচ্ছিল। হানজির মনে খটকা লাগলো। তার সন্দেহ হলো সেও হয়তো ভূত দেখতে পায়, কিন্তু জুন এই ব্যাপারটাকে এত পাত্তা দিল না। দুপুরে ইউনা দেখলো সেওক স্কুলের চত্বরের মাঝখানে বসে আছে। সে কথা বলতে এগিয়ে আসে, কিন্তু ইউনাকে দেখে সে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই তার ব্যাগ থেকে মিস্টার জুনের সেই কলমটা পড়ে যায়। ইউনা সেটা কুড়িয়ে নিয়ে প্রফেসরকে ফেরত দিল। আর তাতেই মিস্টার জুন বুঝে ফেললো যে কাল রাতে তাকে কেউ একটা দেখে ফেলেছে। সন্ধ্যাবেলা সেওক যখন একা বাড়ি ফিরছিল, মিস্টার জুন তার পথ আটকিয়ে দেয়। তিনি কলমটা বের করে তাকে জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু কলমটা দেখেই সেওক উল্টো পায়ে দৌড় লাগায়। সে একটা সরু গলির ভিতরে ঢুকে পড়ে। এক মুহূর্ত আগেই মিস্টার জুন পিছনে ছিল, কিন্তু পরের মুহূর্তেই তিনি জাদুমন্ত্রের মতো সেওকের সামনে এসে হাজির হয়। তিনি আর কোনো কথা না বাড়িয়ে সেওকের গলা চেপে ধরে আর সঙ্গে সঙ্গে তার ঘাড় মুটকিয়ে দেয়। পরের দিন ক্লাসে এসে মিস্টার জুন এমন ভান করছিল যেন সে কিছুই জানে না। উল্টে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো যে সেওক কোথায়, অথচ তিনি নিজেই আগের রাতে মেয়েটার লাশকে শহরের বাইরের একটা পাহাড়ে ফেলে দিয়ে এসেছিল। কিন্তু ছুটির পরে হানজি এই নিখোঁজ হওয়া মেয়েটাকে নিয়ে সোজিন নামের একটা মেয়ে ভূতের সঙ্গে গল্প করছিল।
সজিন প্রথমে এসব পাত্তা দিতে চাইছিল না, কিন্তু যখন সে শুনলো মিস্টার জুন দেখতে খুব হ্যান্ডসাম, অমনি তার ভাবনা বদলিয়ে গেল। স্কুল শেষে সঞ্জি মিস্টার জুনের পিছু পিছু তার পশু হাসপাতালে গিয়ে পৌঁছই। সেখানে দেয়ালে ঝোলানো সব মেডেল আর সার্টিফিকেট দেখে সে তো পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। ঘুরতে ঘুরতে হঠাৎ সে সেখানেই সেই মেয়েটার আইডেন্টি কার্ড দেখতে পাই। সে যখন অবাক হয়ে ভাবছিল এটা এখানে কেন, তখনই মিস্টার জুন ঘরে ঢোকে। সে ভাবলো একটু ঢং করে প্রফেসরের কাছে গিয়ে তাকে একটা কিস করবে, কিন্তু প্রফেসর মুখ খুলতেই সব রোমান্টিকতা জালনা দিয়ে পালিয়ে গেল। তিনি পরিষ্কার বলল যে রাস্তায় যে এতক্ষণ ধরে সে তার পিছু করেছে এতে সে খুব বিরক্ত হয়েছে। সজিন তো আকাশ থেকে পড়লো। সে ভাবতেও পারেনি যে এই লোকটা ভূত দেখতে পাই। সে যখন পালানোর চেষ্টা করলো, প্রফেসর তার গলা টিপে ধরলো। তার গোপন কথা যেই জানবে তার আর নিস্তার নেই। তার ডান হাতের চাপে সজিনের আত্মাটা একদম বাতাসের সাথে মিলিয়ে গেল। পরের দিন পাহাড়ে মাশরুম তুলতে গিয়ে একটা ট্যুরিস্ট বনের ভিতরে একটা লাশ খুঁজে পাই। পুলিশ তদন্তে নেমে দ্রুত মিস্টার জুনের উপরে সন্দেহ শুরু করলো। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে যে সেওক মারা যাওয়ার ঠিক কিছুক্ষণ পরেই মিস্টার জুন পাহাড় থেকে ফিরেছিল, কিন্তু শক্ত কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। মিস্টার জুন তো একদম সিনা টান করে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে পুলিশের কাছে প্রমাণ থাকলেও তার কিছুই যায় আসে না, কারণ সে এই পৃথিবীতে সে শুধু তার মতো ক্ষমতাশীল লোককেই ভয় পায়, আর সেই রকমই একটা ক্ষমতা আমাদের হিরোর কাছে রয়েছে। অন্যদিকে মাঝরাতে জুন আর হানজির চোখে ঘুম নেই। তারা বসে বসে টিভি দেখছিল, কিন্তু কপাল খারাপ চ্যানেলে একটা কিসিং সিন চলতে শুরু করলো। অবস্থা এমন হলো যে দুজনের মাঝখানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেল। ঠিক এই সময় জুনের কাছে নতুন একটা ভূত ধরার কাজ আসে। এবারকার ভিকটিমটা খুব অদ্ভুত। লোকটাকে দেখতে সুস্থ সবল হলেও তার হাবভাব পুরো ভূতে ধরার মতো লাগছে। গত সপ্তাহের একটা সকালে লোকটা ঘুম থেকে উঠেই বাথরুমে নিজেকে আটকিয়ে ফেললো। বাড়ির সবাই যখন দরজাটা ভেঙে ভিতরে ঢুকলো, দেখলো এক আজব কাণ্ড করে বসে আছে। সেই দিন থেকে এই লোকটা ঘুম থেকে উঠলেই সমানে চিৎকার করতে থাকে। বাড়িতে সবাই ধরে নিয়েছে যে তাকে কোনো আত্মাই ধরেছে। লোকটার বোন জুনকে নিয়ে সেই লোকটার ঘরে ঢুকলো। লোকটার নাম বন্ধুরা ড্যাকজিন, কিন্তু ঘরের পর্দাটা সরাতেই সেটা নিজে নিজে আবার লেগে গেল। তারপরে দেখা গেল একটা মেয়ে ভূত ডেকজিনের উপরে চেপে বসে আছে। জুন যেই আক্রমণ করতে যাবে অমনি ভূতটা উধাও। ওই সময় ডেকজিনও পাগলের মতো চিৎকার শুরু করলো। হানজি টেবিলের উপরে একটা ছবি দেখে বুঝতে পারলো যে এই মেয়ে ভূতটা আসলে ডেকজিনের মৃত গার্লফ্রেন্ড। ডেকজিনের মা কান্নাকাটি করতে শুরু করলো, আর মেয়েটাকে দোষ দিয়ে বলতে লাগলো যে মরার পরেও সে আমার ছেলের পিছন ছাড়েনি। পরের দিন সকালে ডেকজিনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বোন যখন ঘরে দৌড়িয়ে গেল, দেখলো সব লন্ডভন্ড হয়ে আছে, আর ডেকজিনের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। লোকটা তার বোনকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে বেরিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। বোন তাকে ধরতে যাওয়ার সময় দেখলো সেই মেয়ে ভূতটা তার পাশে এসে দাঁড়িয়েছে। জুন যখন পৌঁছই, লোকটা ততক্ষণ একটা নদীর উপরের ব্রিজে চলে গেছে। এই ব্রিজের উপরে বসেই সে তার গার্লফ্রেন্ডের অস্থি ভাসিয়েছিল। বাড়ির সবাই গাড়ি নিয়ে সেখানে ছুটলো। সেখানে গিয়ে দেখলো ডেকজিন ব্রিজের উপরের কিনারায় দাঁড়িয়ে একদম লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর ভূত মেয়েটা ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। ভাগ্যিস জুন ঠিক সময় মতো সেখানে পৌঁছে গেল। হানজিও উদয় হয়ে মেয়ে ভূতটাকে পেছন থেকে জড়িয়ে ধরে আটকিয়ে ফেললো। হানজি রাগের মাথায় মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে মানুষটাকে তুমি ভালোবাসো তাকে তুমি কিভাবে মেরে ফেলতে পারো, কিন্তু মেয়ে ভূতটা তো কান্নায় ভেঙে পড়লো। সে আসলে ডেকজিনকে মারতে চায় না, বরং তাকে বাঁচাতে চাইছে। এদিকে দুই মেয়ের এই কথা কাটাকাটির মাঝখানেই ডেকজিন হাত ছেড়ে দিল আর ব্রিজ থেকে নিচেই লাফিয়ে পড়লো। ঠিক সেই সময় জুন এক মুহূর্ত দেরি না করে তার পিছু নিয়ে নিচেই ঝাঁপিয়ে পড়ে। অনেক কসরত করে সেটাকে পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। ভূত মেয়েটাও তখন হতদণ্ড হয়ে সাথে সাথেই ছুটে আসে। তখনই সবাই আসল ঘটনাটা জানতে পারলো। আসলে 6 মাস আগে ডেকজিনের ব্রেন টিউমার ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল অপারেশনে বাঁচার সম্ভাবনা খুব কম, কিন্তু হাল ছাড়া উচিত হবে না। এই খবর শুনে সে জীবনের উপর থেকে মায়া হারিয়ে ফেলেছিল। এমনকি সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরছিল। পথে তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়ে যায়। মেয়েটা আসলেই জানতো না কি হয়েছে, তবুও মেয়েটা সবসময় তার পাশে থাকার সহানুভূতি দেয়। মেয়েটা সেই হাসি খুশি স্বভাব আর ভালোবাসা তাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেয়। দিন গড়াতে থাকে, আর সাথে সাথে তাদের ভালোবাসাও আরো গভীর হয়। কিন্তু ডেকজিনের অপারেশনের দিন ঘনিয়ে আসে। সে জানতো হয়তো সে আর কোনোদিনই চোখ খুলবে না, তাই অপারেশন থিয়েটারে ঢোকার ঠিক আগে সে তার গার্লফ্রেন্ডকে সবকিছু খুলে মেলে বলে দেয়। শুনে মেয়েটা পাগলের মতো হাসপাতালের দিকে ছুটলো। ভাগ্যিস ডেকজিনের অপারেশন সফল হয়েছিল। জ্ঞান ফেরার পরে সে সবার আগে তার গার্লফ্রেন্ডকে সুখবরটা দিতে চাইছিল, কিন্তু সে পেল এক ভয়ঙ্কর দুঃসংবাদ। হাসপাতালে আসার পথে মেয়েটা এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল, আর সে মারা গিয়েছে। এভাবে তারা দুজন একে অপরের থেকে চিরতরের জন্য আলাদা হয়ে গেল। লোকটা নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো। সে ভাবলো তার জন্যই হয়তো মেয়েটা মারা গিয়েছে, তাই সেও মরে যেতে চায়। কিন্তু প্রতিবারই তার মৃত প্রেমিক তাকে বাঁচানোর জন্য কোনো না কোনো কিছু একটা করে ফেলে। গার্লফ্রেন্ডের সেই আকুতি আর ভালোবাসার কথা শুনে ডেকজিনের শেষ পর্যন্ত হুঁশ ফিরল। সে ঠিক করলো এখন থেকে সে তার গার্লফ্রেন্ডের জন্য সুন্দর একটা জীবন বাঁচবে। জুন অবশেষে সেই ভূত মেয়েটার ভাবনা আর ভয়টা বুঝতে পারলো। এরপর সে আর দ্বিধা করলো না। সে হানজির সাথে প্রেমের চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেললো। সেটাকে প্রপোজ করলো। পরের দিন আমরা দেখি জুনের ওস্তাদ হঠাৎ বাড়িতে ফিরেছে, আর সেখানে হানজিকে অনুভব করতে পারলো। ওস্তাদ তাকে হুঁশিয়ারি করে দিল যে জুনের থেকে দূরে থাকাই তার জন্য ভালো হবে, কারণ ছোটবেলায় জুন একটা শয়তানি আত্মার কবলে পড়েছিল। অনেক চেষ্টা আর বড় এক তান্ত্রিকের সাহায্যে সেই শয়তানটাকে শরীর থেকে তাড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি ধ্বংস হয়নি, শুধু দুর্বল হয়ে গিয়েছিল। সেই শয়তানি আত্মাটা ছিল প্রচন্ড ভয়ঙ্কর। সে জুনের মাকে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি নিচে ফেলে দিয়েছিল, আর জুনের চোখের সামনেই তার মা মারা গিয়েছিল। হয়তো সেই শয়তানের কিছুটা রেস্ট তখনও তার শরীরের ভিতরে রয়ে গিয়েছিল, তাই সে সেখান থেকেই ভূত দেখতে পায়। কিন্তু এতটুকু একটা বাচ্চার পক্ষে এই ভূত দেখাটা নরকের যন্ত্রণার থেকে কম না।
প্রতিদিন ভূতের অত্যাচারে সে ভয়ে গুটিয়ে থাকতো। ভূত দেখতে পায় বলে বন্ধুরাও তাকে এড়িয়ে চলে, আর এভাবেই একা একা সে বড় হয়েছে। মানুষ আর ভূত কখনোই একসাথে থাকতে পারে না। ওস্তাদের এই কথাগুলো শোনার পরে হানজি অনেকক্ষণ একা একা ভাবলো। সে বুঝতে পারলো কাউকে পছন্দ করলেই তার সাথে জীবন কাটানোটা সম্ভব না, বিশেষ করে যখন একজন মানুষ আর অন্যজন ভূত। তাদের এই সম্পর্কের পরিণতি কখনোই ভালো হবে না। জুন বাড়িতে ফিরে দেখলো হানজি একটা চিঠি রেখে গিয়েছে। তারা আগের থেকেই ঠিক করে রেখেছিল যে সমুদ্রে ঘুরতে যাবে আর নৌকায় করে আতশবাজি দেখবে। জুন বেচারা হানজির মনের অবস্থাটা কিছুতেই বুঝতে পারছিল না। সে যখন তাদের জন্য পানি কিনতে গেল, ফিরে এসে দেখলো হানজি উধাও। হতদণ্ড হয়ে বাড়িতে ফিরে এসে দেখলো সেখানেও সে নেই। শেষমেশ ওস্তাদের সাথে দেখা হওয়ার পরে সে জানতে পারলো আসলে কি ঘটেছে। এদিকে হানজি একটা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে তার স্মৃতিতে ভেসে ওঠা সেই হাসপাতালটাকে খুঁজে বের করলো। ঠিকানা মতো সেখানে যাওয়ার সময় রাস্তায় সে একটা সড়ক দুর্ঘটনা দেখতে পেল। এই দৃশ্য দেখা মাত্রই তার পুরনো স্মৃতিগুলো তার টনক নড়িয়ে দিল। সে বুঝতে পারলো সেদিন তাকে কেউ একজন ইচ্ছা করে গাড়ি থেকে ধাক্কা মেরেছিল, আর সেই খুনিটা আর কেউ ছিল না, স্বয়ং মিস্টার জু ছিল। ঠিক সেই সময় মিস্টার জুও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। হানজিকে সামনে দাঁড়িয়ে থাকতে তারও সেই পুরনো দিনের কথাটা মনে পড়ে গেল। সেও সেই রাতে হানজিকে ধাক্কা দেওয়ার পরে তার বডির উপরে সে কিছু একটা খুঁজছিল, কিন্তু পুলিশ চলে আসায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। হানজি রাত পর্যন্ত হাসপাতালের সামনেই অপেক্ষা করলো। স্বপ্নে দেখা সেই মহিলাকে বের হতে দেখে হানজি তার পিছু নিল। খুব সম্ভবত এই মহিলাটা তার মা হতে পারে। সে তার মায়ের সাথে সাথে তার পুরনো বাড়িতে ঢুকলো। এটা তার নিজের ঘর ছিল, কিন্তু স্মৃতি না থাকায় তার কাছে এখন সবকিছু অচেনা লাগছে। হঠাৎ তার মা একটা ফোন পেয়ে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটলো। হানজিও পেছন পেছন দৌড়াতে লাগলো। হাসপাতালে গিয়ে হানজি যা দেখলো তাতে তার চোখ ছানা বড়া। সে দেখলো সে নিজেই হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার মানে হানজি আসলে মারা যায়নি, সে এতদিন কোমায় ছিল আর তার শরীর থেকে আত্মা বেরিয়ে ঘুরে বেড়াচ্ছিল। অন্যদিকে জুন আর সাং একটা কাজে দেওয়ার সময় একটা শক্তিশালী নারী ভূতের কবলে পড়ে। যদিও জুন এক লাথি মেরে ভূতটাকে ঠান্ডা করে দিল, কিন্তু ঠিক ওই মুহূর্তেই একটা গাড়ি এসে জুনকে ধাক্কা মারলো। ভাগ্যিস চোট খুব বেশি একটা ছিল না, তবুও তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিফটের দরজার কাছে জুন আর তার সঙ্গীরা অচেতন হানজির পাশ দিয়েই চলে গেল, কিন্তু কেউ কাউকে চিনতে পারলো না। অন্যদিকে হানজি তখন শরীর ফিরে পাওয়ার অপেক্ষা করছিল, আর তার মনে একটাই চিন্তা, যে কোনো উপায়ে তাকে জুনের কাছে পৌঁছতে হবে। তারা দুজন এখন মন খুলে সবার সামনে একসাথে সময় কাটাতে পারবে, এমনটাই হওয়ার কথা ছিল বন্ধুরা। কিন্তু ঠিক সেই সময় মিস্টার জু তাকে খুঁজতে হাসপাতালে আসে। সে তার একটা ডাক্তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে হানজির কোমা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা খুব বেশি। তাই তার মা চলে যেতেই সে সুযোগ বুঝে সেই স্পেশাল রুমের ভিতরে ঢুকে পড়ে, যাতে তার শরীরটাকে মারতে পারে। অন্যদিকে হানজি হাসপাতালের সামনে জুনকে দেখতে পাই। জুন তখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হানজি তাকে বলতে চাইছিল যে সে আসলে এখনো বেঁচে আছে, কিন্তু কথা বলার আগেই তার আত্মাটা কাঁপতে শুরু করে, আর সে প্রায় মিলিয়েই যেতে লাগলো। আসলে হাসপাতালের রুমে মিস্টার জু তার শয়তানি শুরু করে দিয়েছিল। সে তার নিজের অশুভ আত্মা দিয়ে হানজির শরীরটাকে কবজা করার চেষ্টা করছিল। এই প্রচন্ড চাপে হানজির হার্টবিটটা বন্ধ হয়ে যায়, আর বাইরে তার আত্মাটা শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালের হার্টবিট অ্যালার্ম শুনে ডাক্তাররা দ্রুত সেখানে পৌঁছে যায়। তারা বারবার চেষ্টা করতে লাগলো যাতে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু হার্ট বন্ধ হয়ে যাওয়ায় তার আত্মাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তবে ভাগ্য ভালো সে পুরোপুরি মারা যায়নি। 5 বছর কোমায় থাকার পরে সে শেষমেশ চোখ খুলল। এই ঘটনাটা মিস্টার জুর হিসেবের বাইরে ছিল, তাই সে তার শয়তানি প্ল্যান আরও দ্রুত কার্যকর করতে সিদ্ধান্ত নিল। জুন হাসপাতালে ফিরে পাগলের মতো খুঁজতে খুঁজতে অবশেষে দেখলো যে হানজি একটা ওয়ার্ডের ভিতরে বসে আছে, কিছু একটা করছে। সে কিছু না ভেবে এই ভিতরে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেল। হানজির জ্ঞান ফিরে আসায় তার আত্মার সঙ্গে কি কি হয়েছিল তার সে সব স্মৃতি ভুলে গিয়েছে। অর্থাৎ জুনের সাথে কাটানো সব মুহূর্তও তার এখন কিছুই মনে নেই। সে জুনকে এমনভাবে দেখছিল যেন আজই তাদের প্রথম দেখা। এরপরে সে সুযোগ পেলেই হাসপাতালে আসতো আর হানজিকে তাদের পুরনো সব গল্পগুলো শোনাতো। শুরুতে হানজি জুনকে একটা মানসিক রোগী মনে করেছিল, কিন্তু মনের কোণে একটা খুব চেনা অনুভূতি কাজ করতো, যা তাকে বারবার জুনের কাছে টেনে আনতো। এক রাতে হাসপাতালের বাগানে অনেক রাত পর্যন্ত তারা কথা বলছিল। হানজি তখনও পুরোপুরি সুস্থ হয়নি, তাই জুন তাকে ধরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দুজনে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল, আর সেই আগের মতোই আবারও তাদের দুজনের ঠোঁট এক জায়গায় হয়ে গেল। জুনের মনে হলো এই অনুভূতিটা একদম সেই আত্মার সাথে কিস করার মতোই, কিন্তু হানজি তো ভুলে গিয়েছে যে সে একসময় জুনকে কিস করার জন্য কত কসরত করছিল। তাই এখন তার কাছে জুন সিরেফ একটা লম্পট ছেলে, সে তাকে কীভাবে কিস করতে পারে। অন্যদিকে আমরা দেখি পুলিশ একটা মৃতদেহ খুঁজে পেয়েছে, আর সেটা বন্ধুরা আমাদের হিরোর বাবার। জুন যখন অনেক ছোট ছিল তখন তার বাবা তাকে ছেড়ে একা মন্দিরে চলে গিয়েছিল। তখন থেকেই জুনকে একাই বড় হতে হয়েছে, তাই সে তার বাবাকে আর দেখতে চায় না। কিন্তু আসল সত্যটা হলো জুনকে শয়তানি আত্মার হাত থেকে রক্ষা করার জন্যই তার বাবা মন্দিরে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। বাবার শেষ কাজের সময় হানজি তাকে সান্ত্বনা দিতে আসে। সেখানে বাবার ছবিটা দেখে হঠাৎ হানজির মনে পড়লো যে সে এই মানুষটাকে আগেও কোথাও দেখেছে। এর সাথে জুনের ওস্তাদের সাথে কথা বলার সময় সব রহস্য খুলতে শুরু করলো। আসলে সেই পুরনো শয়তানকে তাড়ানো হলেও জুনের মা তাকে সুরক্ষা করার জন্য একটা পবিত্র মালা তৈরি করেছিল। এই জিনিসটাই ছিল একমাত্র অস্ত্র যা শয়তানটাকে ধ্বংস করতে পারে। শয়তানের হাতে মা খুন হওয়ার পর থেকেই সেই মালাটাকে মন্দিরে পুজো করা হতো। জুনের বাবা নিজের জীবন বাজি রেখে সেই মালাটাকে পাহারা দিচ্ছিল, কিন্তু একদিন সেই শয়তানি আত্মাটা মালাটার হদিশ পেয়ে যায়।
হতদণ্ড হয়ে পালানোর সময় জুনের বাবার সাথে হাঞ্জির দেখা হয়ে যায়। সে তখন মন্দিরে প্রার্থনা করতে এসেছিল। জুনের বাবা তখন হাঞ্জির হাতে মালাটা দিয়ে বলে যে এটা জুনের কাছে পৌঁছিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত হাঞ্জি ঠিক সময় পৌঁছতে পারলো না। পথে সেই শয়তানটার হাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে 5 বছর কমায় চলে যায়। পুরো ব্যাপারটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। প্রফেসর জু আসলে সেই শয়তানি ভয়ঙ্কর আত্মাটার কবলে রয়েছে। সে অনেক দিন ধরেই ওই পবিত্র মালাটাকে খুঁজছিল। জুনের ওস্তাদ তড়িঘড়ি করে মন্দিরে গেল আর দেবতাদের আশীর্বাদ নিয়ে নিজের তলোয়ারটাকে আরও শক্তিশালী করে তুলল। কিন্তু তার একটু অসাবধানতা হওয়ায় মিস্টার জু সুযোগ বুঝে হাঞ্জিকে ফাঁদে ফেলে। সে তাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে বেঁধে ফেলে। এরপর তারা সেই সাবওয়ে স্টেশনে গেল যেখানে হাঞ্জি তার ব্যাগটা লুকিয়ে রেখেছিল। অবশেষে মিস্টার জু সেই পবিত্র মালাটা খুঁজে পায়। এখন মিস্টার জুর কাছে যা দরকার ছিল সব আছে, তাই হাঞ্জিকে আর তার কোনো দরকার নেই। সে হাঞ্জির গলা টিপে ধরে তাকে মেরে ফেলতে চাইলো। ঠিক সেই মুহূর্তেই জুন সেখানে এসে হাজির হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই শক্তিশালী শয়তানের সামনে সে কিছুই না। ওস্তাদ যখন দেখলো শয়তানটা আবারও জুনের শরীর কবজা করতে চাইছে, সে নিজের জীবন ঝুঁকি নিয়ে তার সঙ্গে লড়তে আসলো। ওস্তাদ নিজের হাতের আঙুল কেটে রক্ত তলোয়ারিতে মাখিয়ে দিল। এতে তলোয়ারের লেখাগুলো জাদু শক্তির মতো উজ্জ্বল হয়ে গেল। তারপরে জান প্রাণ দিয়ে তিনি মিস্টার জুয়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। মিস্টার জু ভাবতেই পারেনি যে ওস্তাদ ওকে এত জোরে আঘাত করতে পারবে। সে ছিটকিয়ে কয়েক পা পিছিয়ে গেল আর একই সময় নিরস্তব্ধ হয়ে মাটিতে পড়ে গেল। লড়াইয়ে ওস্তাদও মারাত্মক জখম হয়ে গিয়েছে আর তার সব শক্তিও প্রায় শেষ হয়ে এসছে। কিন্তু তিনি একটু জিরিয়ে নেওয়ার আগেই দেখা গেল কালো কুচকুচে একটা ধোঁয়া দিয়ে মিস্টার জু আবার তৈরি হচ্ছে। ওস্তাদ দেখলো বিপদ নিশ্চিত। তিনি আবারও জুনকে আড়াল করে দিয়ে নিজের শরীর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলো। হাঞ্জি পাগলের মতো সেই পবিত্র মালাটা খুঁজতে লাগলো, কারণ ওটাই ছিল এই শয়তানটাকে খতম করার একমাত্র অস্ত্র। ওদিকে জুনের ওস্তাদ আর বেশিক্ষণ লড়াই করতে পারছিল না। হাঞ্জি শেষমেশ মালাটা খুঁজে পেয়ে জুনের দিকে ছুটে মারল। জুন দ্বিধা না করে নিজের সবটুকু শক্তি দিয়ে শেষবারের মতো আক্রমণ চালালো। মালাটার স্পর্শ লাগামাত্রই সেই শয়তানি আত্মাটা একদম ধুলোয় মিশিয়ে উধাও হয়ে যায়। এরপরে জুন দৌড়িয়ে ওস্তাদের কাছে গেল। সে বারবার ডাকলেও ওস্তাদ কোনো সাড়া দিচ্ছিল না। জুন কান্নায় ভেঙে পড়ল। সে ভাবছিল ওস্তাদ বুঝি আর বেঁচে নেই, কিন্তু ঠিক তখনই ওস্তাদ কেসে উঠল। এরপরে ধীরে ধীরে মিস্টার জুয়ের লাশের কাছে গিয়ে পরীক্ষা করে নিশ্চিত হলো যে শয়তানটা আসলেও মারা গিয়েছে কিনা। নিশ্চিত হওয়ার পরে তারা একটু স্বস্তি পায়, কিন্তু মিস্টার জুয়ের কপালটা আসলেই খুব খারাপ ছিল। যদিও শয়তানটা তাকে কবজা করে এইসব করিয়েছিল, তবুও তার হাতে অনেকগুলো খুন হয়েছে। তাই শেষমেশ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঠিক সেই সময় হাঞ্জির মা সেখানে ছুটে আসে। তিনি কিন্তু জুনকে মোটেও পছন্দ করতো না, তাই সাথে সাথে নিজের মেয়েকে সেখান থেকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে তিনি জুনকে সাফ জানিয়ে দিল যে হাঞ্জির মঙ্গলের জন্য তার থেকে তার দূরে থাকা উচিত। পরের দিন হাঞ্জির পরিবার সহ তারা অন্য জায়গায় শিফট হয়ে যায়। সেখানে সে এখন মন দিয়ে পড়াশোনা শুরু করলো যাতে সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। খুব দ্রুতই পরীক্ষার রেজাল্টের দিন চলে আসে। আসলে 5 বছর ভূত হয়ে কাটানোর পরে জিনেরও এখন আজব সব শক্তি চলে এসছে। জ্ঞান ফেরার পর থেকে সে এখন ভূত দেখতে পায়। এমনকি ভূতেরা তাকে বিরক্ত করলে সে তাদেরকে রেগে গিয়ে মারতেও পারে। কয়েকদিন পর জুন একটা নিমন্ত্রণ পেল। তাকে সিনিয়র হিসেবে নতুন ছাত্রদেরকে স্বাগত জানানোর একটা অনুষ্ঠানে যেতে হবে। শুরুতে সে এমন হইহুল্লোড়ের মধ্যে যেতে চাইছিল না, কিন্তু বন্ধুদের জোরাজোরিতে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। আর সেখানে জুনের সাথে হাঞ্জির আবার দেখা হয়ে যায়। সেই রাতে দুজন মিলে হাঞ্জির বাড়িতে গেল। তার মা দরজা খুললো। জুনকে দেখে একটা শান্ত হাসি দিয়ে তাকে ভেতরে ডাকলো। জুন ভেবেছিল হাঞ্জির মায়ের সাথে হয়তো এবার তাদের দেখাটা খুব ভালো হবে, কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে তার মা তাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে। তিনি শুরু থেকেই জুনকে বাঁকা চোখে দেখতে শুরু করে। তার যুক্তি হলো তার মেয়ে এই সবেমাত্র সুস্থ হয়েছে, আর এর মধ্যেই জুন হাজির হয়েছে যে তার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করছে। এতে মায়ের মনে হচ্ছিল যে জুনের উদ্দেশ্য আসলে ভালো না হয়তো। মায়ের এই কড়া কথাগুলো শুনে জুন সবকিছু বুঝতে পারলো। তার মনটা খুব খারাপ হয়ে গেল আর সে ওখান থেকে চলে যায়। হাঞ্জি যখন মন খারাপ করে বসেছিল তখন তার মা এমন একটা কথা শোনালো যে সে আকাশ থেকে পড়লো। হাঞ্জির মা বলল, জুনকে দেখে মনে হয় না যে সে কোনো বকাটে ছেলে। সে মায়ের সাথে তাল মিলিয়ে বলল যে সে আসলেই খুব দয়ালু আর একটা ভালো মনের মানুষ। মায়ের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পরে হাঞ্জি আর জুন যখন ভাবছিল তারা এখন থেকে আর এইসবে জড়াবে না, তারা এখন সুস্থ সবল একটা জীবন শুরু করবে, কিন্তু ঠিক তখনই সাং আর নাম নতুন একটা ভূত ধরা কেস নিয়ে তাদের সামনে এসে হাজির হয়। জুন শুরুতে এই কাজটা করতে রাজি হচ্ছিল না। সে অনেক কষ্ট করে নিজেকে এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, তাই সে আর ওই ভূতের পেছনে লাগতে চাইছিল না। কিন্তু পরেক্ষণই তার মনে পড়লো সেই অতৃপ্ত আত্মাগুলোর কথা, যাদেরকে সে মুক্তি দিয়েছে আর তাদেরকে একটা ভালো জীবন দিয়েছে। সে বুঝতে পারলো এই অসহায় আত্মাগুলোকে সাহায্য করার ক্ষমতা যেহেতু তার আছে, তাই তাদেরকে এভাবে ফেলে দেওয়া ঠিক হবে না। শেষমেশ সে তার ওস্তাদের কাছে গিয়ে পরামর্শ নিতে লাগলো। ওস্তাদ তাকে জীবনের একটা পরম সত্য শিখালো। তিনি বললেন, অন্যদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় খুশি এই পৃথিবীতে আর কিছুই নেই। ওস্তাদের এই কঠিন কথাটাই জুনের জীবনের মোড় বদলিয়ে দিল। ব্যাস আর কি, জুন আর তার বন্ধুরা সেই ভূত তাড়ানোর দলটাকে আবার শুরু করলো আর পুরো শক্তি নিয়ে মাঠে নামলো। অশুভ আত্মাদের বিনাশ করে মানুষকে শান্তি দেওয়াই এখন তাদের নতুন মিশন শুরু হলো। আর এভাবেই শেষ হলো বন্ধুরা আমাদের এই রোমাঞ্চক সিনেমাটা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কি কখনো ভূত দেখেছেন? যদি এমন কিছু আপনাদের সাথে ঘটে থাকে তবে আমাকে নিশ্চয়ই জানাবেন।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। ভিডিওটার কোন অংশ আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একই সাথে এরকম রোমাঞ্চক গল্প আর নতুন নতুন ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বেল আইকনটা তো টিপতে ভুলবেন না, যাতে আমার মনের ঘন্টি বাজলে সব থেকে প্রথম আপনিই শুনতে পান। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবারও নতুন একটা গল্প নিয়ে।